করবে। শোনা যাচ্ছে না। দাঁড়া দেখি, আমি তো শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন আছে। শোনা যাচ্ছে না আঙ্কেল। করবে, আপনাকে শুনতে পাচ্ছি না। কবির ভাই। হ্যালো হ্যাঁ, এখন হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। কিন্তু আমি আপনাকে হ্যালো, শুনতে পাচ্ছি না। আমি তো কানেক্ট করতে পারছি না ঠিকঠাক। দেখছি দেখি। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার পেয়েছি পেয়েছি পাচ্ছি। আপনি পাচ্ছেন কি? হ্যালো কবির ভাইকে শোনা যায় না। হ্যালো তুই কনফার্ম করে দিবি শুনতে পাচ্ছ ওকে? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ কবির ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে, প্রবীর সাহেব আপনাকে আমি শুনতে পাচ্ছি, কিন্তু কবির ভাইকে শুনতে পাচ্ছি না। ও, আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ আপনাকে শুনছি, আপনার আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু কবির ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। ও, ঠিক আছে। তো অন্য কাউকে শুনছি না। আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা, পাচ্ছি। না, কবির ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। ইস, না না, শোনা যাচ্ছে না। আপনার কথাটাই আর আমার কথাটাই পাচ্ছি। তা হয়নি বোধহয়, নাকি এখনো ঠিক সবাই ধরেনি হয় এখনো। দেখছি না। মঞ্জুর ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনছি আমি, হ্যাঁ ভালো শুনছি আপনার কথা। কিন্তু কবির ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কবির ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? না, তার কথা ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, একটু একটু না, আমি আমি শুনতে পাচ্ছি না কবির ভাইয়ের বিষয়টা। তার আর ইয়েতে কোনো সমস্যা মনে হয় না। না, এখানে আমি টাইপ করে দিই নাকি যে আপনার কথা শোনা যাচ্ছে না? গেটিং সাম। Hello. হ্যাঁ কবির ভাই, এতক্ষণে আপনার কথা শোনা যাচ্ছে বোধহয়। Okay, so yeah, sorry for that technical difficulties. মানে আমরা সবাইকে আমাদের আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রবীর রঞ্জন মণ্ডলকে। আপনি কি কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে? আমি আমি একদম হ্যাঁ কলকাতারই লোক, কিন্তু আমি একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে। আমি আমি এখন স্কুলে যাচ্ছি, সব মর্নিং স্কুল আমার। আমি হাঁটতে হাঁটতেই আমাদের। ধন্যবাদ আপনাকে এত সকালে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকে হ্যাঁ হ্যাঁ আমাদের এই আড্ডার বিষয়বস্তু হলো আহ, মানুষের মননশীলতা তৈরিতে সাহিত্যের ভূমিকা, এবং আমাদের মেইন আলোচনাটা করবেন আমাদের পত্রিকার লেখক ফরিদ তালুকদার। উনি টরন্টোতে থাকেন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মঞ্জুর চৌধুরী, এবং ওনার আরেকটা পরিচয়, ওনার অ্যালাইভ এডুকেশনের প্রিন্সিপালও উনি। ওনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে শিক্ষা দেন। আমরা শুধু দর্শক মন্ডলী, আমরা আমাদের আজকের বিষয়ে চলে যাব আলোচনাতে। তার আগে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আশ্রমে লিখেন, আশ্রম পড়েন, এবং সর্বোপরি আমাদের এই আলোচনা যোগ দেন এবং আলোচনা শুনেন। আপনাদের এই সহযোগিতা আমাদেরকে সামনে চলার শক্তি যোগায়, এবং আমরা আশা করব সবসময় এভাবেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। আমাদের এই আলোচনা মূলত সাহিত্য ভিত্তিক, এবং এখানে আমরা
সামগ্রিকভাবে আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে চাই। যারা বাংলাদেশে লিখেন, কলকাতাতে লিখেন, এবং বাংলাদেশ এবং কলকাতার বাইরে যারা আছেন, যারা শৌখিনভাবে লেখেন অথবা অনেকে তার পেশা এবং নেশা হিসাবে সাহিত্য চর্চা করেন, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। এবং আমরা এখানে প্রথমেই বলেছি এটা একটা আড্ডা। এখানে যে আলোচনায় অংশগ্রহণ করতে হলে আপনার সাহিত্য বিশারদ হতে হবে, আপনাকে ভালো বক্তা হতে হবে, আলোচক হতে হবে, তা নয়। আপনারা যারা লেখালেখি করেন, পড়াশোনা করেন, আমরা সবাইকেই সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই আলোচনায়। কিন্তু তার আগে আমরা বলতে চাই যে সাহিত্য চর্চা, সাহিত্যের চর্চা মানুষকে নিয়ে, মানুষের জীবনকে নিয়ে। এবং এটা আমি বিশ্বাস করি যে সাহিত্য আমাদের মন মানসিকতা তৈরিতে বিরাট ভূমিকা রাখে, এবং সেই ভূমিকার আলোকেই আজকের বিষয় মননশীলতা, যে সাহিত্য কিভাবে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গঠন করে এবং তৈরি করে, এবং বর্তমান সময়ে আমরা যে সাহিত্য চর্চা করছি সেই সাহিত্য কি আমাদের সেই মানুষ গঠনে ভূমিকা রাখছে। আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের আলোচ্য বিষয়ে মননশীলতা, মানুষের মননশীলতা তৈরিতে সাহিত্যের ভূমিকা নিয়ে তার আলোচনা শুরু করার জন্য লেখক কবি ফরিদ তালুকদার, টরন্টো থেকে। ফরিদ ভাই, প্লিজ। ধন্যবাদ কবির ভাই, ধন্যবাদ আশ্রম। আপনার এই ধরনের চমৎকার আয়োজনগুলির জন্য, সৃজনশীল আয়োজনগুলির জন্য। আমরা এমন একটা পৃথিবীতে আসলে এখন আছি যে এই ধরনের বিষয়গুলো আসলে নিয়ে এগিয়ে যাওয়া বা সময় দেয়া, এটা আসলেই খুব একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং সেখানে আপনি একনিষ্ঠভাবে এটা ধরে রাখছেন, এবং এই কারণে ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, শুভ সকাল, শুভরাত্রি, আমাদের এখান থেকে শুভ সন্ধ্যা। আমরা এমন একটা চমৎকার সৃষ্টি জগতের মাঝে আছি যে কেউ জেগে উঠছেন। এই যে আমাদের সাথে প্রবীর দা, উনি সকালে স্কুলে যাচ্ছেন, আর আমরা সন্ধ্যার প্রদীপ জেলে, বাতি জেলে এখানে বসে আছি। বিউটিফুল। আলোচনার শুরুতে আমি একটা শিশুতোষ গল্প বলবো। গল্পটার পটভূমি আপনারা হয়তো এরকম অনেক দেখে থাকবেন, জানবেন, তারপরে ওখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। আমাদের আদি পিতাদের নিয়ে। ধরুন একটা কেভের মধ্যে 15 জন মানুষ আছে, আমাদের আদি পিতা। তার মধ্যে ওয়াই, এক্স, জেড 4টা ক্যারেক্টার, এবং ডাব্লিউ আমি নিয়ে নিলাম। একজন যেভাবে হয়, শুরুটা তো ওখানেই, পেশিতে শক্তিশালী, হয়তোবা কিছুটা বুদ্ধিতেও। তো তাদের জীবন ধারণের জন্য তারা যা কিছুই করে, দেখা যায় যে সেই পেশিতে যে শক্তিশালী, সেই মনোরঞ্জনের বা ভোগের সিংহভাগটা নিয়ে নিচ্ছে। ধীরে ধীরে সেখানে তার একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়, আর একটা তরুণ, তাদের সাথে কনফ্লিক্ট শুরু হয়। তো ওই সময় কনফ্লিক্ট গুলো তো আসলে পেশির শক্তিতে তরুণটা হেরে যায়, অর্ধমৃত হয়ে যায়। কিন্তু যখন তাদের মধ্যে এই দ্বন্দ্বটা শুরু হয়, ডুয়েলটা শুরু হয়, সেই ডুয়েলটায় চলাকালীন একটা মেয়ে তাকে এগিয়ে আসে ওকে বাঁচানোর জন্য, তরুণকে, কিন্তু সেও ছিটকে যায় বর্বরতার কাছে। আর একজন ভাবে যে আমি কি আগাবো এই সময় হেল্প করতে, না, আবার ভাবে যে চলছে এইভাবেই, চলো, কি আর করা, পারছি না তো। তো ঘটনাটা এখানে থেমে যায়। যে প্রতিবাদ করে উঠছিল সে প্রায় অর্ধমৃত, তারপরে সুস্থ হয়ে হয়ে একদিন ওই মেয়েটাকে সহ সে ওই তাদের এই গোত্রটা ছেড়ে সে বেরিয়ে আসে নিজেদের মতো আর একটা আশ্রয় খুঁজতে। সেখান থেকেই শুরু আমাদের আদি পিতাদের, এবং প্রকৃতির জগতের মানুষের শুরু।
আমাদের আদি পিতা যারা তাদের 100 থেকে 150 200 মাইলের মধ্যে তারা জানতেন তখন কোন গাছে কোন ফল ফলে, কখন কোথায় মাইগ্রেট করতে হবে। এখনো যেমন অনেক প্রাণী তাদের সার্ভাইভালের জন্য মাইগ্রেট করে। So every journey of 1,000 miles, million miles starts with the very first step. লাওসের কথা, চাইনিজ ফিলোসফার। এবং সেই জার্নির থেকে আমরা আজ এখানে, আমরা জুম করছি, আমরা চাঁদের ভাগাভাগি নিয়ে আমরা দ্বন্দ্বে নামছি, আমরা মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছি, আমাদের হাতে একটা সেলফোন যার পর্দায় আমরা পৃথিবীকে ধারণ করছি, যেখানে গুগল ফেসবুক আমাদের নিয়ন্ত্রণ করছে, শুধু সময় নয়, আমাদের মনস্তত্ত্ব এবং আমাদের অনেক কিছুই। আমাদের অগ্রগতি কিন্তু এই দিক থেকে দেখলে ঈর্ষণীয়, কিন্তু আমার প্রশ্নটা হলো আমরা মননশীলতায় কোথায় আছি? আজকের আমাদের আলোচনার বিষয় মানুষের মননশীলতা বৃদ্ধিতে সাহিত্যের ভূমিকা। তোমার প্রশ্ন হলো আমাদের মননশীলতা এখন কোথায় আছে? এই প্রশ্নটা রেখে আমি একটু মননশীলতা বলতে কি বুঝি এটা আমি একটু বলতে চাই, খুব সাদামাটা ভাবে। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছু শিখি, চর্চা করি, অভিজ্ঞতা লাভ করি, যেখান থেকে আমাদের অন্তরে একটা উপলব্ধি সৃষ্টি হয়, একটা বোধের সৃষ্টি হয়, একটা ধারণার সৃষ্টি হয়। এখান থেকে আমাদের চেতনার সৃষ্টি হয়, আমরা কিছু জিনিস গ্রহণ করি, কিছু জিনিস রিজেক্ট করি। এটাই আসলে সিম্পলি মননশীলতা। কোনোভাবে প্রিজাজমেন্টাল না হয়ে, অর্থাৎ একটা জিনিস দেখেই হোমজিক্যালি আমি একটা নিজেকে বিচারকের আসনে বসিয়ে দিলাম, দিয়ে একটা সিদ্ধান্ত টেনে দিলাম, এটা ঠিক মননশীলতা না। মননশীলতা একটা শব্দটাই একটা ইতিবাচক ধারণা দেয় আমাদের মনে। মানুষ শব্দটা যেমন আমরা একটা ইতিবাচক ধারণা পাই, তার বিপরীত আর একটা শব্দ আছে অমানুষ। মননশীলতা বলতে আমরা সবসময় এটা একটা বিশেষণ এবং ইতিবাচক বিশেষণ, এরকম একটা ধারণা হয়। এবং এই মননশীলতা যেহেতু মন নিয়ে কথা, সাইকোলজি বা মনোবিজ্ঞানেও এর একটা ডেফিনিশন থাকবে সিম্পলি, তবে সেটাও ওই একই রকম বলা যায়। আমি এখানে একটা উদাহরণ টেনে আনতে পারি, সেটা হলো যে আমেরিকান, এটার ইংলিশ প্রতিশব্দটা আমরা বলতে পারি মাইন্ডফুলনেস। তো আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন এটাকে খুব সংক্ষেপে এভাবে সংজ্ঞায়িত করে, সেটা হলো mindfulness is awareness of one's internal states and surroundings. Mindfulness can help people avoid destructive or automatic habits and responses by learning to observe their thoughts, emotions, and other present moments, experiences without judging or reacting to them. So basically, আমরা নিজেরাও যেটা একটা ধারণা করতে পারি যে এটাই মননশীলতা, ইন সাইকোলজিক্যাল টার্মসে তার ডেফিনিশনটাও সেখানেই। আমরা একই জায়গায় মোটামুটি গিয়ে দাঁড়াই, একই ধারণা পাই। এবং এখানে এই মননশীলতা বৃদ্ধিতে আমাদের সাহিত্যের কি ভূমিকা, সেটা আমরা পরে আসব। তার আগে আমরা আমাদের আত্মপরিচয়টাকে আমি একটু তুলে ধরতে চাই। আমরা কারা এই মহাবিশ্বের রেসপেক্টে, এই পৃথিবীর রেসপেক্টে? আমরা মানুষ, আমাদের অবস্থানটা কোথায় আছে? আমরা আমাদের আমিত্ববোধ, এই বিষয়টা আমরা এইটা সম্পর্কে এবং আমি একটু ধারণা দিতে চাই। আমি এখানে একটা স্লাইড শো নিয়ে আসবো, আপনারা একটু এটা দেখতে পারেন। এটা স্ক্রিনে থাকবে এবং তখন আমি আমার প্রিয় একজন বিজ্ঞানী একটু লোড করতে দেরি হচ্ছে, সো
আপনারা এবার দেখতে পাবেন এখানে একটা ছবি এসছে। এই যে অ্যারোতে একটা ডট দেখছেন মহাবিশ্বের রিসপেক্টে, এই ছবিটা নেওয়া হয় 1990 সালে ভয়েজার 1 থেকে, এবং এই ছবিটা নেওয়া হয় ভয়েজার 1 তখন সূর্যের থেকে 3.67 বিলিয়ন মাইল দূরে ছিল, সেখান থেকে এই ছবিটা নেওয়া হয়। So this is, you see a dot. It is defined in Carl Sagan, when he defined it as the pale blue dot. Now, and এই pale blue dot নিয়ে তার কোটটা আমি একটু আপনাদের সামনে পড়তে চাই। With due respect, আমার অ্যাকসেন্টের একটু সমস্যা হলে ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পড়ছি। Look again at that dot. That's here. That's home. That's us. On it, everyone you love, everyone you know, everyone you ever heard of, every human being who ever was, lived out their lives. The aggregate of our joy and suffering, thousands of confident religions, ideologies, and economic doctrines, every hunter and forager, every hero and coward, every creator and destroyer of civilization, every king and peasant, every young couple in love, every mother and father, every corrupt politician, inventor and explorer, every teacher of morals, and every corrupt politicians, every superstar, every supreme leader, every saint and sinner in the history of our species lived there on a mote of dust suspended in a sunbeam. The earth is a very small stage in a vast cosmic arena. Think of the rivers of blood spilled by all the generals and emperors so that in glory and triumph they could become the momentary masters of a fraction of a dot. Think of the endless cruelties visited by the inhabitants of one corner of this pixel on the scarcely distinguishable inhabitants of some other corner. How frequent their misunderstandings, how eager they are to kill one another, how fervent their hatreds. Our posturings, our imagined self-importance, the delusion that we have some privileged position in the universe are challenged by this point of pale light. Our planet is a lonely speck in the great enveloping cosmic dark. In our obscurity, in all this vastness, there is no hint that help will come from elsewhere to save us from ourselves. The earth is the only world known so far to harbor life. There is nowhere else, at least in the near future, to which our species could migrate, visit, yes, settle, not yet. Like it or not, for the moment, the earth is where we make our stand. It has been said that astronomy is a humbling and character-building experience. There is perhaps no better demonstration of the folly of human conceits than this distant image of our tiny world. To me, it underscores our responsibility to deal more kindly with one another and to preserve and cherish the pale blue dot, the only home we have ever known. Carl Sagan, Pale Blue Dot, 1994. My respect to you, now and forever.
এটা পড়ার পরে আমি জাস্ট 4-5 দিন আগের একজন ফ্রিল্যান্স সাংবাদিকের একটা কাছ থেকে একটা পাওয়া মেসেজ, এবং সেটা সত্য মেসেজটা আমি এখানে বলছি। পৃথিবীর এক কর্নারে এখন এই সময় এক কর্নারে এক শিশু তার মাকে জিজ্ঞেস করছে, মা, ওরা কখন আমাকে মারতে আসবে আমাদেরকে? সো আওয়ার মননশীলতা, আমাদের মাইন্ডফুলনেস is very much challenged in this world now at present time. আমরা এই মুহূর্তে আমরা সাহিত্য, আমরা যারা সাহিত্য নিয়ে আলোচনা করছি, সাহিত্য নিয়ে থাকি, বা যে প্রান্ত থেকে কাজ করি, তারা মানুষের মননশীলতা উন্নয়নের জন্য কি ভূমিকা রাখতে পারি বা কি ভূমিকা রাখছি বা সম্পৃক্ততা কি, সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। এবং এই আলোচ্য বিষয়ে এরপরে আমি ক্রনিক্যালি যেতে পারি। যাওয়ার আগে আমি আরো দু একটা বিষয়ে আমি একটু সেটা আমার ব্যক্তিগত বিষয় মতামত আমি বলতে চাই। মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক, এবং আই অ্যাপ্রিসিয়েট যদি এর কাউন্টার আপনাদের কোনো অপিনিয়ন থাকে। সেটা হলো যে আমি প্রথমে আবারও বলছি যে মানুষ এবং মন, এবং সেটার সাথে আমি সাহিত্যকেও যদি জড়াই, সবকিছুতেই আমি একটা পজিটিভ, একটা ইতিবাচক পাদটিকা পাই, একটা ইতিবাচক পটভূমি পাই। এটা ধরে নিয়ে এই মুহূর্তে এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি, সেটা হলো যে আমাদের মননশীলতা যত নিম্নগামী হবে, আমাদের মস্তিষ্ক যত অন্তঃশ্বাস শূন্য হবে, যত অগভীর হবে, ওই যে নট জাজমেন্টাল, আই মিন, কারণ সেটাই হলো মননশীলতা। কোনো একটা বিষয় আমি দেখলাম, সেটা একটু গভীরভাবে আসলে দেখা, ফিজিক্যালি একটা সিদ্ধান্তে না যাওয়া। তো এটা এটা যতটা আমরা যত নিম্ন গতিতে নিচের দিকে যাবে, আমাদের মননশীলতা যত অধঃপতন হবে, ততই পুঁজিবাদী মনস্তত্ত্ব, বাজারি প্রচার আমাদের মনোজগতের উপরে এবং তাদের স্বার্থ সিদ্ধির জন্য আধিপত্য বিস্তার করবে। এটা অবধারিত, এবং এই কাজটি চলে আসছে শত শত বছর ধরে সুপরিকল্পিতভাবে এবং খুব কার্যকরীভাবে। আমরা এখন জানি না আমার অশান্তিটার মূল কারণ কি, অথচ আমরা আমরা আমাদের এবং এরা আমাদের মস্তিষ্ককে এমন ভাবে অধিকার করে ফেলছে যে শুধু জাগরণে না, ঘুমের মধ্যেও আমরা সেই বাজারি প্রচার প্রপাগান্ডার মধ্যে সেটার আওয়াজে সেটার দরজা করানো পাই। এরকম একটা অবস্থায় আমরা আছি। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হলো যে এই যে আমার ব্যক্তিগত মননশীলতা থেকে শুরু করে একটা সমাজেরও মননশীলতা আছে, একটা দেশেরও মননশীলতা আছে, একটা বিশ্বের মননশীলতা আছে, এবং মননশীলতা একটা সার্বজনীন বিষয়। প্রতিটা প্রাণীর একটা নিজস্ব এবং স্বতন্ত্র মননশীলতা আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের মননশীলতাকে চ্যালেঞ্জ করতে গেলে এবং এই সমাজ মননশীলতাকে উন্নয়ন করতে গেলে, আমার মানসিকতা উন্নয়ন করতে গেলে, আমাদের প্রথম এবং সবচেয়ে কঠিন যুদ্ধটা কোথায়, কার সাথে? সেটা হলো নিজের সাথে নিজের। আগেই কাউকে দোষারোপ না করে এটার কারণে এটা করছো কেন, এটার কারণে ওটা করছো না করে আমরা দেখি যে আসলে আমি কি করতে পারছি, where I am standing, আমি কি আমার কাজটা ঠিক মতো করছি, আমি কতটুকু চ্যালেঞ্জ নিতে পারছি, আমি কতটুকু আমি যে মননশীলতাটাকে ধারণ করতে চাচ্ছি সেটা যেখান থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেটাকে আমি কতটা ফেস করতে পারছি। It's tough nowadays in this world, very much. I know, we all know. এবং সেখানেই সাহিত্যের ভূমিকা অপরিসীম। সেখানেই সাহিত্য পারে আমাদের মননশীলতাকে জাগিয়ে রাখতে। সৃজনশীল সাহিত্য, মননশীলতার থেকেই আসে সৃজনশীলতা, এবং সেখান থেকেই আমাদের যাত্রা, বা আমরা আবারও নূতন করে আমরা মানে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ শুরু করতে পারি। It's for our future generation, it's for to save this our beloved earth. কবির ভাই, আমি
এটুকু বলে আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আপনারা এরপরে আবারও সাহিত্য কিভাবে মননশীলতা করতে পারে আমি ওই ফেজটা চলে আসবো, এবং সাহিত্য বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আমি আমার ইয়েটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, শেয়ারিংটাকে। থ্যাংক ইউ ফরিদ ভাই, ইউ ক্যান স্টপ দ্য শেয়ারিং। থ্যাংক ইউ ফরিদ ভাই, আপনার এই ভূমিকার জন্য। খুবই তথ্যবহুল ভূমিকা। মননশীলতা ডেফিনেশন এই মননশীলতাকে সংজ্ঞায়িত করার জন্য আমি আমি যেভাবে আপনি বলেছেন বা আমরা সবাই জানি যে আমাদের সবারই নিজস্ব বিচার বুদ্ধি দ্বারা আমরা দুনিয়াকে, পৃথিবীকে, সবকিছুকে দেখি। তে মননশীলতা একটা ব্যাপক বিষয়, যে এটা আমার মনে হয় না এটা 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিনের আলাপ আলোচনার বিষয়। আর এই বিষয়টা নির্ধারণ করার পরে আমি বর্তমান যুগের ইভেন আপনি বলতে পারেন যে চ্যাট জিপিটি আছে না, সেখানেও আমি ট্রাই করেছিলাম যে আসলে মননশীলতা বলতে কি বোঝানো যায়, কি মননশীলতা আসলে জিনিসটা কি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবেই বিভিন্ন জন মননশীলতা নিয়ে আলোচনা করেছেন, এবং যেহেতু আমাদের ভূমিকাটা আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো সাহিত্য। একটা সাহিত্য একজন মানুষের মন, মানস গঠন, মননশীলতা তৈরি কিভাবে এটাতে ভূমিকা রাখতে পারে, যে ভালো ভালো চরিত্রের একজন ভালো চরিত্রের অধিকারী একজন মানুষ তৈরিতে, বা সুষ্ঠু মানুষের একটা সমাজ, ভালো মানুষের একটা সমাজ তৈরিতে সাহিত্য কি ভূমিকা রাখে। এবং আমরা সবাই জানি যে বিভিন্ন সময়ে সমাজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি হয়েছে, সমাজ অন্ধকার যুগেও ছিল, এবং এইসব যুগ থেকে, এইসব অনিয়ম থেকে, অত্যাচার থেকে বের হতে মানুষকে সাহিত্যই সাহায্য করেছে। কিছু কিছু সৃজনশীল লেখকের লেখাই আমাকে উদ্বুদ্ধ করেছে এসব ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য, এসব ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য, প্রতিরোধ করার জন্য। এবং সবার আগে যদি আমরা মনে করি এই যে প্রসেসটা, এটাই হলো শিক্ষা। এবং শিক্ষাটা কিভাবে কাজে লাগাচ্ছেন আপনি, সেটাতেই আপনাকে আপনার মননশীলতা আপনার আপনার যেটা আমি বলি, যেটা আপনাকে উদ্বুদ্ধ করে, যেটা আপনি করতেছেন, যেটা যেমন আপনি এখানে একটা শব্দ বলেছেন মাইন্ডফুলনেস। এবং এখনকার জামানায় এটা মঞ্জু ভাই ভালো বলতে পারবে যে মাইন্ডফুলনেস দিস ইজ এ কাইন্ড অফ, এখনকু আমরা আগে যারা লেখাপড়া করে মানুষের সৃজনশীল ক্ষমতা বাড়িয়েছে, চর্চা করেছে মননশীলতা উন্নত করার জন্য, এখন ঠিক একইভাবে মেডিটেশন নামে একটা জিনিসের উৎপত্তি হয়েছে, যেটা এখন বহুল প্রচলিত, এবং এটা আমাদের এদিককারী বিষয় মেডিটেশন, যে ধ্যান। এবং আমাদের সমাজে এরকম বুড়ি বুড়ি ইতিহাস আছে যারা স্কুল কলেজের শিক্ষা খুবই কম ছিল, কিন্তু যাদেরকে আমরা মনে করেন কি বলি, যেমন লেখাপড়ার দিক দেখা হয়তো স্কুল কলেজে জানা, কিন্তু মানুষের উন্নতি কল্পে এদের ভূমিকা অতুলনীয়, এটা ভুলার মতো নয়। যেমন আমাদের লালন শাহ। হ্যাঁ, তো মেডিটেশনটাই হইল মাইন্ডফুলনেসের একটা উপকরণ। মেডিটেশনের মাধ্যমেই মাইন্ডফুলনেসটা তৈরি হয়। যে এখানে কি হচ্ছে, আপনি ধ্যান করতেছেন, এই ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনটাকে একটা জায়গাতে একীভূত করতেছেন, যে আপনি কি করবেন, অথবা গতকালকে বা আপনার লাইফে আপনি কি করেছেন, এইসব জিনিস। টরন্টো থেকে একটা মিটিং সেটা করছে আর কি। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, প্রবীর দা, আপনার মাইকটা যদি বন্ধ রাখেন তাহলে কি হয় আপনার। এনিওয়ে, আপনি চালিয়ে যান, অসুবিধা নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো, ভেরি ন্যাচারাল। হ্যাঁ, তো এখন আমি এটা নিয়ে আলোচনা করার আগে আমি
প্রবীরদার সাথেই একটুক্ষণ আলাপ করি। প্রবীরদা আমাদের পত্রিকাতে যতদূর সম্ভব আমার মনে পড়ে আপনি কিছু কয়েকটা লেখা পাঠিয়েছেন। আমার মনে হয় আপনি কবিতা লিখেন। বলছেন ঠিক বুঝতে পারতেছি না, কারণ প্রথম আপনাকে আমি দেখতেছি এখানে, এবং আপনার সাথে পরিচিত হতে পেরে আমরা মনে করি যে আমাদের যে উদ্যোগ, যে আশ্রমের পাঠক এবং লেখকদের সাথে পরিচিত হওয়া আমাদের এই আড্ডার মূল উদ্দেশ্য, এবং আজকে আপনাকে দেখে আমাদের সেই ধারণাটা আরো পাকাপোক্ত হলো। প্রবীর দা, আপনি কিছু বলেন, আপনার কাছ থেকে শুনি ভারতের সাহিত্য চর্চার কি খবর? এই অনুষ্ঠানে আমার সমস্ত কবি বন্ধু যারা যারা তাদের সকলকে শুভেচ্ছা। আমি তো কবিতা, গল্প এবং ছোটদের গল্প, ছোটদের ছড়া, কবিতা, গল্প এবং একটা দুটো উপন্যাসও আমার মানে লেখা হয়েছে, লিখেছি। আজকে যে আলোচনা খুবই পূর্ণ আলোচনা, এই কারণে গুরুত্বপূর্ণ যে মননশীলতা বোধ আমি আলোচনা শুনছিলাম মানুষের মধ্যে শুধু নয়, সমস্ত জীবের মধ্যে বোধহয় আছে, কারণ কম বেশি আছে, এটা উনি বলেছেন। আমি একটা ঘটনা থেকে বলবো, মানে আমার একটা সত্য ঘটনা। আমি স্কুলে, এই যে স্কুলে যাচ্ছি এখন, স্কুলে গিয়ে একটা দিন হঠাৎ একটা শূকরের বাচ্চাকে কয়েকটা কুকুর আক্রমণ করেছে বললে, সেই ছুটিয়ে বাধা ছিল, মানে রেখে পায়ের মাঝখানে রেখে ওই শূকরের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। মানে এই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, আমি বলবো মনস্তাত্ত্বিক, যে ওই সময়টা রক্ষা করা ওই গরুর বোধহয় মনের মধ্যেও মনোবিকলন বা মনের মানে মধ্যে একটা অনুরোধ, যে একটা প্রাণীকে অন্য প্রাণীর হাত থেকে দেখে। তো এগুলোই আস্তে আস্তে সাহিত্যে উঠে আসছে, এবং আমি এটা একটি আমার গল্পে প্রয়োগও করেছি। বিষয়টা হলো যে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই ঘাত প্রতিঘাত অন্তর্ঘাত তো আছে। মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যেমন হচ্ছে, তেমনি মানুষের মনের কথা যখন আমরা প্রত্যেকটা লেখার ক্ষেত্রে সমাজকে জাগরিত করাই তো মানে সাহিত্যের মূল কথা। শুধু সমাজকে নয়, মনস্তাত্ত্বিক মানুষকে জাগরণ করা, মানুষের অন্তর্নিহিত হৃদয়ের মানে মানে অনেক ঘটনাবলীকেও যদি জাগিয়ে তুলতে হয়, তাহলে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন আছে। একজন মানুষ তো পৃথিবীর অন্যান্য জীব থেকে আলাদা। তো আমাদের মনে হয়েছে যে এই যে জীব থেকে আলাদা প্রাণী, মানে প্রাণী, মানে আমরা যারা বা মননশীলতার জায়গা থেকে যদি আমরা জাগরিত করতে পারি, তাহলে সমাজে এই হঠাৎ করে দেখা যাচ্ছে একটা নারী হানি হয়েছে, বা একটা শিশু হঠাৎ করে বলি হয়ে গেল, বা একটা মানুষকে জিজ্ঞাসা প্রবৃত্তি নিয়ে হত্যা করে দেওয়া হলো, রাজনৈতিক বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষকে শেষ করা হচ্ছে। এই সব জায়গা থেকে যখন যে লেখা জন্য উঠে আসছে, সেই লেখাগুলোই মননশীল। এবং সেই মননশীল আমি খুব সহজভাবে যেটা উপলব্ধি করেছি, সেই মননশীল মানে লেখাগুলো যদি সমাজে দাগ ফেলতে পারে, তাহলে সমাজ জাগবে, সমাজের মধ্যে মানুষের ভিতরে একটা মানে হৃদ্যতার জায়গা সারা পৃথিবী জুড়ে গড়ে উঠবে। আজকের এই মননশীলতা আছে বলেই আজকে আপনাদের সাথে এত দূরে পৃথিবীর আরেক প্রান্ত আপনাদের সাথে এই আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারছি আমরা এই যন্ত্রের মাধ্যমে। এটাই আমার মনে হচ্ছে সাহিত্যকে যদি মানে সাহিত্য এবং মননশীলতা আমার মনে হয় দুটো আলোচনা। স্যার তো মানে সাহিত্যটা আলোচনাটাই ঢুকেননি, পরে ঢুকবেন হয়তো। আমার মনে হচ্ছে যে সেইগুলোকেই সুসংবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ যে অন্য
সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকায় শিক্ষকতা করি, আমার জন্মভূমিও এখানে, যদিও কলকাতা আমার আছে। তো আমি উপলব্ধি করেছি যে প্রত্যেক পথে চলতে চলতে যেখানেই দেখি একটা মানে মানুষের মধ্যে সামান্য স্বার্থ নিয়ে তাদের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে মানে একদল মানুষ ইন্ধন দিচ্ছে, সেইগুলোকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যে এই বিষয়গুলো, এই ঘটনাবলীগুলোই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে আমার মনে হয় সেখানেই মননশীলতা ফুটে উঠবে। এটা আমার একদম একান্ত মতামত। তারপরে এই আলোচনার মধ্যে থাকি যদিও আমি স্কুলে আর কিছুক্ষণ পরে এসে যাবো, আমার এখানে টাওয়ার একটা বিরাট মানে এই প্রবলেম, মানে এই কানেকশনে, তবুও যদি যতক্ষণ থাকতে পারবো চেষ্টা করবো আপনাদের সকলের সাথে থাকার। এইভাবে আমাদের যোগাযোগ দৃঢ় হোক, আমরা একে অপরের সম্পর্কে জানি এবং সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো যাতে আমরা সকলের কাছ থেকে সমানভাবে জানতে পারি বা উপলব্ধি করতে পারি, সেই চেষ্টায় যেন আমরা নিজেদের নিয়োজিত রাখি। নমস্কার সকলকে যারা আছেন লাইনে, আমি সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার শ্রদ্ধা জানাই। থ্যাংক ইউ প্রবীর দা, ধন্যবাদ আপনাকে। এত কষ্ট করে আমি বুঝতে পারছি আপনি হারতেছেন আর কথা বলতেছেন, এটা বুঝাই যাচ্ছে যে আপনার কথাগুলা ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। তাই আমরা আপনার এই আগ্রহকে অথবা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার এই অংশগ্রহণ আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এবং আমরা মনে করব সবসময় আপনি আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন এবং আশ্রম পড়বেন এবং আশ্রমে লিখবেন। যদি কোনো কারণে আপনার কানেকশন চলে আপনার ডিসকানেক্ট হয়ে যায়, আপনাকে আমরা হারিয়ে ফেলি এখান থেকে, তারপরে আমাদের শুভেচ্ছা নেবেন আপনি এবং সবসময় আশ্রমে লিখবেন। ভালো থাকুন প্রবীর দা। মঞ্জু ভাই, এখন আপনার কাছে আসলাম। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ফরিদ ভাই অত্যন্ত সুন্দর একটা বিষয় আপনি নির্বাচিত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, অবশ্যই কবির চৌধুরীও। আর আমাদের বন্ধু প্রবীর দা আসছেন ক্যালকাটা থেকে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। তো আমরা এটা হচ্ছে বড় জিনিস যে এটাকে সাস্টেইন করা, আমরা যেন সামনের দিকে এটাই তো মননশীলতা। আমরা যে এই চিন্তাটাই যদি আমরা করি যে কিভাবে আমরা একে অন্যের সাথে আমাদের মিলন সূত্র গড়ে তুলবো, সেটাই। আমি প্রথমতই ফরিদ ভাইকে এত সুন্দরভাবে এই যে বক্তব্যটা উপস্থাপন করেছেন, এজন্য আবারও ধন্যবাদ। এবং আসলে আমি এই এই সাবজেক্ট যে বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, আমার খুব প্রিয় একটা, যদি বুঝি না কিন্তু খুবই আমি ভিতর থেকে এটা অনুভূতি। আমাদের 17th century the best, I would say, the philosopher and mathematician René Descartes. We all people who have some background of mathematics, we know that coordinate system is called Cartesian plane, x and y axis, we all know that. So René Descartes, of course, he's a philosopher also. So he has a wonderful quote. He said, I think, therefore I am. I think, therefore I am. What a beautiful, beautiful expression. And there is, I think this is where the mononshilata, what I understand it this way. And even, of course, Kabir Chaudhuri has found the connection of mindfulness and meditation. Well, I think this is where we are. In fact, আমি আরেকটা বই পড়ছিলাম, মানে অনেকদিন ধরে, খুবই আমার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে এটা পড়া খুবই সহজ না। আমি আমার প্রফেসর মানে এমেরিটার প্রফেসর ইউনিভার্সিটি অফ অটোয়া, ওনার সাথে ওই বইটা আমাকে দিয়েছিলাম। he's a specialist in higher mathematics, higher. And the name of this book is called Biocentrism. Biocentrism. Robert Lanza.
Robert Lanza is one of the greatest biologists and also philosophers, who in fact was one of the pioneer of cloning. The cloning হয়েছিল বেশ কয়েক বছর আগে, we all know about that. So what he found out, and the word biocentrism itself is about consciousness. So এই কনসিয়াসনেস নিয়েই তো আমাদের আজকে আলোচনা। এন্ড দেন অফকোর্স আমরা যার কথা বললাম, আমার প্রিয়, মানে আমরা ম্যাথমেটিক্স এর সামনে দিকে যেতেই পারবো না আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমকে যদি মিনিমাম আমরা বুঝতে না পারি। এবং সেই ভদ্রলোকের নাম হচ্ছে রেনে ডেকার্ট। Therefore the name of the coordinate system is Cartesian plane. আমার বক্তব্যটা এই জায়গায় হচ্ছে যে এই মননশীলতাকে কিভাবে আমরা আমাদের সাহিত্যে, ইনফ্যাক্ট আমি এখন এটা নিয়ে খুবই আনন্দিত, এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এবং আমি এজ এ মানে স্টুডেন্ট অফ এডুকেশন, তো ওই হিসাবে আমি যে কাজটা করছি, এডুকেশন নিয়ে রিসার্চ করার চেষ্টা করছি, ওখানে আমি যেটা বুঝতে পারছি, আমার very humble understanding that the science and arts, they're nothing different. They're so interconnected, intertwined, that the problem we are making because the division. আমার আরেক বিখ্যাত হিরো আমি বলবো, the physicist Neil Turok. আমি সব জায়গায় ওনার কথা বলি, যখনই কথা বলি আমি Neil Turok. He was the right hand of আমাদের যে মারা গেলেন যে সায়েন্টিস্ট, বিগ ব্যাং যে রেখেছিলেন, ওনার নাম কি? স্টিফেন হকিং। স্টিফেন হকিং এর তো উনি বলছিলেন যে our humanity and science, the brain and mind, if we cannot connect with each other, because they are the two sides of the same coin. তো আমি আমার দীর্ঘ করার সুযোগ নাই, এত জ্ঞানও নাই, কিন্তু আমি এটা বুঝি যে এই মননশীলতাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতাম, আজকে যে কথাটা ফরিদ তালুকদার বলেছেন যে আমাদের অনেক সমস্যার সমাধান হতো। কিন্তু দুঃখ হচ্ছে যে আইনস্টাইন একবার হতাশ হয়ে দার্শনিক ফ্রয়েডকে জিজ্ঞেস করেছিলেন, মানে চিঠি লিখেছিলেন যে যা এত মানুষজন শিক্ষিত হয়ে, কিভাবে শিক্ষিত মানুষ হয়ে এই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করে শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত চলে যায়, যেটা হচ্ছে আজকে পৃথিবীতে। একজন শিক্ষিত মানুষ হয়ে সেটা কিভাবে করতে পারে? এগেইন মননশীলতাতে যাই, দেখেন আজকে কিন্তু দার্শনিক ফ্রয়েডের উত্তর ছিল যে আসলে মানে মোটা দাগের, ওনার কথা মোটা দাগের বাংলাতে আমি যেটা পেয়েছিলাম যে কেউই মানে ওই নিম্নমানের চিন্তার থেকে মুক্ত না। যে কথাটা ফরিদ ভাই এই শব্দটা মনে হয় এনেছিলেন যে নিম্নমানের ঊর্ধ্বমান। The contradiction between doing good things, virtue and vice, in other words, when there is a continuous contradiction or is dialectic contradiction, then those who can achieve the virtue, we can get a better outcome. This is what my understanding. তো সেখানেই আমার মনে হয় আমাদের সাহিত্য সেখানে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। আনফরচুনেটলি আমরা তো জানি আজকের পৃথিবীতে বারাটিয়ে সাহিত্যিকদের তো অভাব নাই, আজকে বিজ্ঞানীদের অভাব নাই। আনফরচুনেটলি দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে পৃথিবী যদি ওই বাইস যাকে বলে যে ইভিলস থটস যদি না থাকতো, যদি ওটাকে ওটা যদি ওভারকাম করতে পারতাম, তা আজকের এই দুর্গতিত হওয়ার কথা ছিল না।
আমি মাঝে মধ্যে চিন্তা করি যে how far we came from the time of Socrates when he gave his ultimate life, right? So his main message to the humanity was to have the virtue. In other words, purifying our soul. How many of us are able to purify our soul? So I think মননশীলতা, আমার মনে হয় ফরিদ ভাই আপনি সঠিকভাবে বলেছেন যে আমরা যদি সেই মননশীলতাকে সঠিকভাবে চর্চা করতে পারি, এবং সেখানেই আমি মনে করি মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের ভূমিকা অত্যন্ত জরুরি। এবং আমি একই সাথে আমরা অত্যন্ত মানে গর্ব করতে পারি যে সেটা আমাদের 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 জন্মস্থান থেকে এটা এসেছে, আমাদের অরিজিন থেকে সেটা এসেছে, এবং আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেটাকে নিয়ে ব্যবসাও করা আরম্ভ করে দিয়েছে, সেটাও আমরা জানি। যাই হোক, আমি আর দীর্ঘ করবো না। আমি একটু ইন্টারাপ্ট করি, ওখানেও পুঁজি, ওখানেও পুঁজি, সেখানে পুঁজি। এবং সেই আজকের এই যে বললাম, আমি কাউকে ঢালাওভাবে এগেইন মননশীলতা ভাবে যে কথাটা আপনি বলেছিলেন, ঢালাওভাবে কোনো ধরনের মন্তব্য করা ঠিক না, সেখানে আমাদের মননশীল হতে হবে, মননশীল হয়ে চিন্তা করেই দিতে হবে। কিন্তু এটা তো পরিষ্কার, এবং সেটা ওই ফিলোসফার ফ্রয়েডের কথাই আবার যেতে হয় যে আমরা যদি সেই যুদ্ধ যদি আমরা করতে পারি। আমি ইনফ্যাক্ট আজিজ ভাই, কবির চৌধুরী জানে, গত কয়েকদিন ধরে একটা ইলেকশন বাংলাদেশে হচ্ছে আমাদের সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমাদের মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের, সেখানে মানে যারা প্রতিনিধিত্ব করছেন সেখানে খুবই আমি এঙ্গেজ ছিলাম। আজকে রাত্রে এটা ইয়ে হবে ইলেকশন, মানে বাংলাদেশে। তো ওখানে দেখলাম যে এত হাইলি এডুকেটেড বন্ধু বান্ধব আমাদের, হাইলি বাংলাদেশে। তো আমি নাম বললে অনেক আপনার চিনবেন, আমি যাচ্ছি না। Disappointed. I am disappointed. I know it is being recorded. It's okay, but I'm disappointed যে আমাদের থেকে সিনিয়র আমাদের বন্ধুরা, যাদেরকে অত্যন্ত সম্মান করার কথা আমাদের সবার, তাদের যে এই they are failing themselves in fighting with the evil and virtue, মানে তার পাচ্ছেন না, ওরা পরাজিত হচ্ছেন। তো সেই পরাজয় থেকে বাইরে হয়ে আসার জন্য আমার মনে হয় যা করছেন কবির চৌধুরী, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে, এবং আজকের ফরিদ ভাইকে এবং প্রবীর দাকে আমি ধন্যবাদ জানাই এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর চৌধুরী। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের এই আলোচনা দেখছেন অথবা পরে দেখবেন, তাদের জন্য যে ডক্টর মঞ্জুর চৌধুরী অটোয়াতে থাকেন, উনি পেশা শিক্ষক, এবং যদিও উনার শিক্ষা উনি পিএইচডি করেছেন ইলেকট্রিক্যাল, মঞ্জু ভাই হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে, কিন্তু উনি মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগাবার জন্য উনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন, এবং উনার নিজস্ব একটা শিক্ষার একটা মডেল আছে, যেটা ওনার কাছে মনে হচ্ছে বর্তমান শিক্ষা পদ্ধতিটা মানব কল্যাণের জন্য উপযোগী না। তাই উনি উনার একটা মডেল তৈরি করেছেন, যেটা আপনারা এখন অনলাইনে সহজেই দেখতে পারেন। অ্যালাইভ এডুকেশন, যদি আপনারা www.aliveeducation.com যদি আপনারা সার্চ করেন, তাহলে উনার সবকিছু জানতে পারবেন। থ্যাংক ইউ মঞ্জু ভাই আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আপনিও এই মাইন্ডফুলনেস নিয়ে, অথবা আপনার সবচেয়ে ফেভারিট একটা জিনিস আছে যেটা আমি জানি, মোটিভেশন। হ্যাঁ, মোটিভেশন, মাইন্ডফুলনেস, অথবা আমাদের ইচ্ছা যে মানুষ হিসাবে আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমরা কিভাবে আমাদের জন্য বসবাস উপযোগী করব, আমাদের জন্য তৈরি করব, বিনির্মাণ করব, সেই জন্য আপনি কাজ করছেন, আমরা সবাই করছি। এবং আমি সবসময় বলি যে আশ্রম হলো এমন একটা জায়গা
যেখানে আমরা যারা বাইরে আসছি, বাংলাদেশ অথবা ভারতের বাইরে আসছি, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিয়ে আসতে চাই বাংলাদেশ এবং ভারতের লেখক পাঠক শুভানুধ্যায়ীদেরকে। এদেরকে নিয়েই আমরা আমাদের আড্ডাটা, এই আড্ডাটা গতানুগতিক না, খুবই সাধারণ। এটা প্রান্তিক লেখক, প্রান্তিক মানুষদের জন্য এই আড্ডা। এখানে তথাকথিত সুশীল সমাজের আড্ডা নয়, এটা তথাকথিত নামি দামি লেখকদের আড্ডা নয়। এই আড্ডাটাই হলো যারা নতুন লেখা শুরু করেছেন, যারা লিখতে চান বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ সুবিধা পান না, তাদের জন্য আমাদের এই পত্রিকা, তাদের জন্য এই আড্ডা। আমরা আশা করি আপনারা আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করে আমাদেরকে আপনাদের জন্য কিছু করার অথবা আপনাদের কাছ থেকে কিছু করার আমরা সে সুযোগ পাবো। আমি আসলে শিক্ষা, এই যে সুযোগ এবং শিক্ষাটা উত্তম রূপে কল্যাণকর কাজে লাগানো যায় এ সম্পর্কে সুদূর প্রসারী ও সদিচ্ছা প্রণোদিত চিন্তা ভাবনা হচ্ছে মননশীলতা। আমি ফরিদ ভাইয়ের কাছে যাব। ফরিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এখানে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আরেকজন লেখক, এবং গত অনুষ্ঠানে অংশগ্রহণে আমি দেখতে পাচ্ছি এখন জান্নাত মনিও আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং আশা করব ফরিদ ভাইয়ের আলোচনা শুনে জান্নাত মনিও আমাদের কাছে কিছু শেয়ার করবেন। ফরিদ ভাই প্লিজ। ধন্যবাদ কবির ভাই। ধন্যবাদ প্রবীরদা, খুব চমৎকার করে এবং তার ডেডিকেশন এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ভালো লাগা। মঞ্জুর ভাই খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন যে মননশীলতা, মেডিটেশন, মাইন্ডফুলনেস, আমরা এটা কিভাবে আসলে কতটা জরুরি। অনেক ভালো ভালো মানুষের উক্তি দিলেন। হ্যাঁ, আমি ওই যে একটা কথা, ওই মঞ্জু ভাই যেটা বললেন যে ডেভিল অর ভার্চু কনফ্লিক্ট, আমি দুটা বিষয় থেকে আবার আলোচনায় আবার ফিরে আসবো এবং সাহিত্যে চলে যাবো। সাহিত্য এখানে কি করতে পারে, সাহিত্যিকরা কি করতে পারে, সাহিত্যিক কারা হয়, এটা আমি আসছি। তার আগে আমি বলি, কবির ভাই আপনার সাথে একদিন কথা বলতে বলতে আমি বলছিলাম যে আমাদের মধ্যে সবচেয়ে এখন বড় যে সমস্যাটা, সেটা হলো যে বিলিভ অ্যান্ড বিইং। আমরা মুখে যেটা বলি যে এটা আমরা বিশ্বাস করি, আমরা সেটা সত্তায় ধারণ করি না। এবং আজকের পৃথিবীটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে আমরা যে চাইলেই পুরা দূরত্বটাকে দুটার মধ্যে ঘুচিয়ে আনতে পারবো তা না, বাট অ্যাজ এ পার্সন, একজন মননশীল ব্যক্তি হতে গেলে চিন্তা চেতনায় সৃজনশীল যে সবাই হতে পারে বা হতে হবে তা না, বাট মননশীল হওয়াটা খুব জরুরি। এটা হতে গেলে the first and foremost need that you identify that what you are saying, you are believing that thing, but really are you practicing that thing? এটাকে তুমি তোমার সত্তায় ধারণ করো। এই গ্যাপটাকে তুমি কমিয়ে আনার চেষ্টা করো। একটা বিষয় মাইন্ডফুলনেস এবং মননশীলতার বিষয়টাকে আমি একটা উদাহরণ দিয়ে বোধহয় আমি আরেকটু মানে গভীর নেওয়ার চেষ্টা করছি। এই কয়েকদিন আগে আমার বাসার পিছনে সাদা, ওটা আমার কয়েকটা লেখাও আছে, লাইল একটা ফুল দেওয়া শেষ করলো, ফুল ঝরে গেছে। তা এবার ভাবছি যে অনেক বছর হয়ে গেছে, এটা করা হয় নাকি, প্রুনিং করবো। তা আমি খুঁজতেছিলাম যে এই প্রুনিংটা কখন করাটা সঠিক। খুঁজতে খুঁজতে পেলাম একজনে লিখলেন যে লাইলাক ফুল দেওয়ার পরেই, অর্থাৎ সেটা লাইলাক না, এখন আমি বুঝলাম যে সেটা প্রতিটা বৃক্ষ ফুল দেওয়ার পরেই সে তার পরবর্তী বছরের ফুল দেওয়ার জন্য তৈরি হয়। সো ওই বৃক্ষের মধ্যে কিন্তু তার একটা মেডিটেশন প্রসেস ফর দ্য নেক্সট ইয়ার প্রিপারেশন চলে আসে, মাইন্ডফুলনেস, আই এম প্রিপেয়ারিং ফর দ্যাট। সো ইটস ইন দ্য নেচার, ইন এ মাইনিউট লেভেল। একটা ছোট্ট ঘাসও যখন তার ফুল দেয় এবং সেই ঘাসটা ঠিক আবার পরবর্তী বছরের জন্য সে আবার তৈরি হয়। এটা হলো আমাদের, শুধু যে আমাদের, যেটা আমি বলছিলাম যে মাইন্ডফুলনেস ইটস অ্যান ইউনিভার্সাল থিং, অ্যান্ড এটা আমাদের প্রতিটা প্রাণীর মধ্যেই একটা মনন আছে,
তার নিজস্ব স্বতন্ত্র মননশীলতা এবং নিজস্ব মতো, সেই বিষয়টাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবারে আসি সাহিত্য এবং সাহিত্যের সাথে মননশীলতার সম্পর্ক, তারা কতটুকু পরিপূরক একে অপরের সাথে। এই ক্ষেত্রে আমার প্রথমেই প্রশ্ন আসে, সাহিত্যিক কারা হন? আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মনে হয় সাদামাটা ধারণায় যারা একটু বেশি সংবেদনশীল তারাই মূলত কলমটা হাতে নেন কম বেশি। এবং সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝি? এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে, কিছু ঘটনা ভালো লাগে। এবং সাহিত্যটা কি আসলে? আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, 5টা ইন্দ্রিয় হলো আমাদের রিসেপটিভ অর্গান, 6টা ইন্দ্রিয় যেটাই বলি, আমি 7ম ইন্দ্রিয় বলি রিসেপটিভ অর্গান। সেই আমরা বাইরের জগৎ থেকে বিভিন্ন বিষয়, দৃশ্য, ঘটনাবলী এগুলো দিয়ে আমাদের ইন্দ্রিয়গুলো ইনফরমেশনটাকে নেয়, নিয়ে মাথায় নেয়, সেখান থেকে আমাদের হার্টে বা আমাদের মনে ট্রান্সফার করে, বা যেখানে বা মাথায় বায়োকেমিক্যাল অ্যালগোরিদমের মধ্যে প্রসেস হয়, আমাদের ইমোশনে প্রসেস হয়। এবং যখন প্রসেস হয় তখন সেটা আমরা প্রকাশ করার জন্য কোনো না কোনো ভাবে উদ্গ্রীব হয়ে যায়। এই উদ্গ্রীবতাটাই হলো যে আমাদেরকে উদ্বুদ্ধ করে লিখতে। কিন্তু যখন আমরা লিখতাম না তখন কি সাহিত্য হতো না? হতো। মানুষ মুখে মুখেও সাহিত্য বলতো। হোমার তো মুখে মুখে কথা বলে গেছে, কোনো কিছু লিখছেন বলে মনে হয় না। তো এই যে মনি, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আমি সরি, এটা শুরুতেই বলা উচিত ছিল। হ্যাঁ, সাহিত্যিক তারাই হন যারা সংবেদনশীল একটু এবং যারা সৃজনশীল হতে চান। সুতরাং আপনি যখন একটা কলম নিবেন, আমার এটা রিকোয়েস্ট, সাহিত্য অবশ্যই মননশীলতার পরিপূরক, মননশীলতাকে উন্নতি, মানে ইটস নট অবনমন, ঠিক তার কি বলা যায়, এটাকে বৃদ্ধির সহায়কই সাহিত্য, সেটাই সাহিত্য। আমি যখন একটা আই মিন আমি যখন সেটা একটু রাগের সাহিত্য, আমরা মানে ভালোবাসার সাহিত্য, যে ধরনের সাহিত্যই হোক, কবিতাই হোক, সেটা গল্প হোক, আমি যখন নবরণ ভট্টাচার্যের আমি যখন লাইন পড়ি যে আমি আমার দেশকে চিনে নেব, বুকের মধ্যে নেব বিকেল ভাষা, কুয়াশার ভেজা আকাশ, তো মননশীল, এই যে আমার 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 ভিতরটাকে নাড়া দিয়ে গেলেন যে উনি কি বলতে চাচ্ছেন, আমার দেশটা আসলে এখন কি হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে, এটা নিয়েই সাহিত্য। আপনি যখন অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম পড়বে, আপনি যখন লোরকার কবিতা পড়বে, সেই স্পেনের ফ্রাঙ্কোর ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং লোরকার মৃত্যু কিভাবে কোথায় এখনো তো জানা যায়নি, কিন্তু ধরে নেওয়া হয় যে ফ্রাঙ্কোর জান্তারাই তাকে মেরে ফেলছে। আমাদের আমাদের আপনি যখন আমাদের উপনিবেশের বিরুদ্ধে নজরুলের কবিতা, কারারই লৌহ কপাট ভেঙেতে বস্ত্রাঘাত, অনশীলতা, মুক্তির কথা। তো সাহিত্য হলো এখানে, এবং সাহিত্য যেভাবে, সাহিত্য কিন্তু আমি শুধুমাত্র যে কবিতা উপন্যাস তা না, আমি এখানে গানকেও নিয়ে আসছি, আমি সংস্কৃত সবকিছুতেই নিয়ে আসছি আমি, যে এরা আমাদেরকে এই যে পজিটিভ একটা ইনস্টিংক্ট আমাদের মধ্যে আমরা ধারণ করি, অন্যদিকে এর প্রতিপক্ষ শক্তি হলো যে আমাদের শিওর আমাদের 6টা রূপ, যে কি বলে রিপু যেটা আর কি, এবং একটা কথায় প্রথম একটা মোহ, এরা যে আমাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এদের বিরুদ্ধে সাহিত্যই এটাকে জাগিয়ে তুলতে পারে। এবং আমার এখানে একটা রিকোয়েস্ট, যারা লেখালেখি করে, ট্রাই টু ব্রিং ইউর বিলিভ অ্যান্ড বিইং ক্লোজার। অর্থাৎ আপনি কলমে যেটা লেখেন, যেটা লিখছেন, সেটা আপনি ধারণ করার চেষ্টা করেন। সো আপনার একটা শক্তিশালী কলম আছে। মানুষের কলম বদলায়, সময়ের সাথে বদলায়। আমি দেখছি কবি আল মাহমুদের কলম বদলে গেছে। হ্যাঁ, একটা সময় মানুষ, সময়ের সাথে আমরা সবাই পরিবর্তন হই। সৈয়দ আলী হাসানের কলম বদলে গেছে।
আমি 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 ওই সময় খুব ডিসঅ্যাপয়েন্টেড হইতাম যে সৈয়দ আলী হাসানের যখন আমার পূর্ব বাংলা কবিতাটা আমি আমার পাঠ্য বই ছিল, পড়লাম, হ্যাঁ, তারপরে তখন আমি দেখলাম যে না উনি তারপরে এখন ওনার এই বোর্ডটা এসছে, কিন্তু উনি তো কোনো প্রতিক্রিয়াশীল কোনো কিছু লিখেন নাই। এগুলি রিসেপটিভনেস, কেউ মনে করে কেউ মনে করে না, আমরা সবাই স্বতন্ত্র। কিন্তু একটা কথা সবাই মনে রাখবে, ভালো যেটা সেটা ভালোই, সুন্দর যেটা সুন্দরী। আপনি এই প্ল্যাটফর্ম থেকে এইভাবে দেখেন আর ওই প্ল্যাটফর্ম থেকে ওইভাবে দেখেন, প্রতিটা সাহিত্যিক প্রতিটা কলম তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব অনুভূতির থেকে দেখবে, কিন্তু যদি সেটা সততা থাকে সেখানে, সেই সততার কলম মননশীলতা বাড়াবি, বৃদ্ধি করবি। সেটা আপনি ভালোবাসার কবিতা লেখেন, সেটা আপনি গণমানুষের লেখা লেখেন, আপনি সেই আমার কথা বলতে গেলে এগুলো আসে, আমার খুব প্রিয় উপন্যাসিক মানে মানিক বন্দ্যোপাধ্যায় সেই পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর কথা, মাঝির কথাই বলে, হ্যাঁ, এটা এটা আসবেই। এবং এখানে আরেকটা কথা আমি বলি, এটা আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে বিশ্বাস করি, একটা কলমকে আপনি কখনো কারোর মুখপাত্র করবেন না, কখনো না। আপনার কলমকে আপনি স্বাধীন রাখবেন। আপনার কলমকে যখন আপনি কখনো মুখপাত্র করলেন তখন কিন্তু কলম লিমিটেড হয়ে গেল। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা বা এবং মোহ, আপনি যদি মোহগ্রস্ত হয়ে যান কলমকে, সেটা আরো ক্ষতিকর। এবং ওই মুখপাত্র করেও কিন্তু মানুষ মোহের কারণে। তো এই জায়গাগুলো থেকে যদি একজন সাহিত্যিক, একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন গল্পকার নিজেকে দূরে সরায় রাখতে পারে, হ্যাঁ, নিজের বিশ্বাস এবং সেই সেই মননশীলতার প্রতি রেসপেক্টফুল থেকে, যে নো, এটা আমি করব না। হ্যাঁ, উই আর ভেরি শর্ট টাইম, পৃথিবীর বয়স 4.5 বিলিয়নের বেশি, আমি কত বছর বাঁচবো? ইটস নাথিং, জাস্ট উই আর ইন এ ট্রানজিট। সো জাস্ট অ্যাটলিস্ট এট ইউর, এটা আমার রিকোয়েস্ট যা সাহিত্যিকদের, অ্যাটলিস্ট ইট ইউর লাস্ট ব্রিথ আপনি একটু মনে করেন যে আমি এটা আমার একটা পাঠক শ্রোতা ছিল, আমার ছিল, আমি তাদের সাথে আমার আমার ভিতরে আমি যে বিশ্বাস করি আমি সেটাই বলার চেষ্টা করছি, সেটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার কলম কতটা শক্তিশালী, পাঠকের কতটা ভালো লাগছে, কতটা তার হৃদয়ে টাচ করতে পারছে, সেটা পরের কথা। এইটুকু। এবং এইখানে যখন সাহিত্য চর্চা হবে, একটা সংবেদনশীল মন যখন এখানে, হ্যাঁ, কাজ করবে, সেখানে তার মননশীলতা, সাহিত্যের মননশীলতাকে সাহিত্য বৃদ্ধি করবেই। এবং আবারও আমি একটা কথা বলি যে আমাদের সেই মননশীলতা এখন ভীষণ ভীষণ ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি সারা বিশ্বে। কবির ভাই, ওই যে মঞ্জু ভাই যে কথাটা বলছিলেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি গোত্রের থেকে, আমাদের সেই আদি পিতাদের ওখান থেকে, কেবের থেকে আমি কেন গল্পটা শুরু করলাম বুঝতে পারছেন? আমরা কিন্তু সেই ট্রাইবে বিভক্ত ছিলাম, এই গোত্র ওই গোত্র, সেই গোত্র সেই গোত্র। আমরা এখন, আমি এটার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু এখন সেই গোত্রেই আছি। আমরা আমাদের এখানে থেকে বাংলাদেশে বাগেরহাট সমিতি করি, হ্যাঁ, আমাকে 3-4 বার ফোন করছে, আমি একদিন গিয়ে কথাবার্তা শুনে আমার করেন, আমি বললাম যে হোয়াট ইজ ইউর মোটিভ, তোমরা কি করতে চাও? 2-3 বার। তো সেখানে আবার একটা ভাঙন হয়েছে, গোত্র হয়ে গেল। So it did not come out, and that's why I kept the question over there. আমাদের মননশীলতা কোথায় আছে? আমরা মঙ্গল গ্রহে স্বপ্ন দেখি, আমরা মহাশূন্যে গিয়ে অবকাশ যাপন করি এখন, those who are rich people, and we keep our neighbors hungry. ওকে, আমাদের মননশীলতা কোথায়? তো সাহিত্য চর্চা যারা করেন, ভাই, আরো একটা, এটা আমার একটা অনুরোধ, আমি অবশ্য সেটা আমি ফেসবুক থেকে দেখি, সবাই যে এটা করে বেশি না, ভালোবাসাটা শুধু তুমি আর আমির মধ্যে না, ভালোবাসাটা সার্বজনীন। এবং সেই সার্বজনীন ভালোবাসার বোধ যদি আমাদের মধ্যে না থাকে না, তুমি আমির মাঝে ভালোবাসাও টিকবে না ভাই। তো সেইভাবে বোধটাকে চেষ্টা, আমরা এটা আমার পার্সোনাল মেসেজ টু হু আর রাইটিং, এন্ড পৃথিবী এটাকে এখন ভীষণভাবে চায়। ওই যে কথাটা আপনি কার্ল সেগানের যেই লাস্ট প্যারাগ্রাফটা আমি আবারও পড়ি, there is perhaps no better demonstration of the folly of human conceits than this distant image of our tiny world. এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর অবস্থান একটা ডটের চেয়ে কম। সেখানে আমি একটা মানুষ হিসেবে আমার আমিত্ববোধ পৃথিবীর চেয়ে বড় করে ফেলি।
No, man. Just try to realize who we are and try to be humble. Try to be respectful. Not only another human being, একটা রাস্তা শিশুর প্রতি, তাও না। Try to be respectful একটা পিঁপড়ার প্রতি, যেটা আমি আপনার করবে আপনার সাথে যখন কথা হবে। বিকজ আমি যেমন আমার সার্ভাইভালের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি, ও চেষ্টা করছে। একটা পিঁপড়া তার জীবনকে ভালোবাসে। সো ও যদি আমার ক্ষতিকারক না হয়ে যায়, হ্যাঁ, দেন লিডলি বাংলাদেশে এখন কি বলে যে কবির ভাই রাসেল ভাইপার, ভয়ানক একটা বিষয়, সাম্প্রতিক ইস্যু, মানুষের মধ্যে আর কোনো ইস্যু নাই। এই চন্দ্রবোরা তো বহু আগের থেকেই ছিল, আমি ছোটকাল থেকে জানতাম চন্দ্রবোরা, হঠাৎ করে এটা প্রায় বিলুপ্তি হয়ে আবার চলে আসছে একটা রাসেল ভাইপার নাম নিয়ে। এনিওয়ে, কিন্তু আমরা মানুষরা মানে যদি যারা বিশ্বাস করেন ঈশ্বরে, যারা বিশ্বাস না করেন, বাট এটা সত্য, উই ওভারঅল আমরা we are privileged because we are smarter than other animals of the planet. We are animal too, right? And at some point, right, we are successful to dominate all those animals, right? এটা আপনি কই ভাই, আপনার সাথে আমি ওই দিন ওই যে বইটার কথা বলছিলাম, কখনো পারলে আপনি পড়েন, আমার রিকোয়েস্ট। এটা ডানিয়েল কুইনের ইসমাইল, হ্যাঁ, যে ইয়েটা। সো এইটা আমি আমার পার্সোনাল বিলিভ থেকে সব কবি সাহিত্যিকদের প্রতি আমার এটা অনুরোধ যে আপনারা সংবেদনশীল মানুষ, আপনাদের ভিতরে একটা ভালো মন আছে, তা নাহলে আপনারা কলম ধরতে আসতেন না। অনেক মানুষ এটাকে সময় নষ্ট করে ক্ষেপণ মনে করে, একেবারে সময় ক্ষেপণ মনে করে, হ্যাঁ, যেটা কি করে, তার চেয়ে আমি অন্য কিছু করে আমি টাকা কামাবো, টাকা ইনকাম করবো, এটি আসলে ইটস ট্রু, উই নিড মানি, বাট উই ডোন্ট নিড লট অফ মানি টু বি হ্যাপি, রাইট? কিন্তু যারা করেন তারা সেইভাবেই সাহিত্য চর্চা করেন। এরপরে করবে, আমি আর একটু বিষয়ে আসতে পারবো যদি সময় থাকে, সেটা হলো যে সেখানে প্রকাশকদের ভূমিকাটা কি, এবং আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, সেটা হলো বাস্তব ঘটনা কবির ভাই। এটা আমাকে খুব এখনো ইয়ে করে, মানে প্রিয়া দেয়, যে ওই সংবেদনশীলতা আমাদের কোথায় আছে বাংলাদেশে। আপনারা যদি মনে করেন যে, মনে করে যদি কয়েক বছর আগে বাংলাদেশে এরকম একটা যে ছেলে ধরা একটা ফরিদ ভাই, আপনি কনক্লুশনে যাওয়ার আগে আমরা একটু শুনে নেই আমাদের জান্নাত মনির কাছ ওকে, থেকে। হ্যাঁ, যে আপনার সুবিধার জন্য, নিশ্চয়ই আপনি দেখছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল মননশীলতা বৃদ্ধিতে সাহিত্যের ভূমিকা। সাহিত্য মানে একজন সাহিত্যিক, একজন লেখক কিভাবে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে পারে, আমাদের চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে পারে, সে ব্যাপারে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে লিখতেছেন, বাংলাদেশ থেকে লেখালেখি করেন এবং এই প্রজন্মের লেখক, আপনারা কিভাবে সেই জিনিসটা দেখেন? জান্নাত মনি, প্লিজ। ধন্যবাদ। এটা কি আমাকে বলা হলো? জি জি। আচ্ছা, আপনি থ্যাংক ইউ, কিভাবে ধন্যবাদ সবাইকে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি আসলে আমার লেট হয়ে গেছে, কারণ বাংলাদেশে মানে অনেক ভোট, সকাল 6টা অনেক ভোট ছিল। তো হচ্ছে আমি সরি প্ল্যান টু হিয়ার করেছিলাম ইট। রাত্রেবেলায় যে আমি অনেক আর্লি উঠবো, কিন্তু ইলেকট্রিসিটি ছিল না রাত্রেবেলা, যার কারণে হচ্ছে একটু সমস্যা হলো। আচ্ছা, যাই হোক, আহ আসলে সাহিত্যটা হচ্ছে যে পালতোলা নৌকার মতো, অনেকটা সৈকতে ঘুরে বা ভ্রমণ করার মতো, অথবা একটা থিয়েটার হতে পারে। এখানে হচ্ছে কি যে সাহিত্যের মাধ্যমে অন্তরের যে সুখ, অন্তরে বা জীবনের সকল ইচ্ছার যে একটা শক্তি, মানে রূপ বা সঞ্চালন হয় সাহিত্যের মাধ্যমে, সেটা হচ্ছে কি আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের সেই রূপকে আমরা হচ্ছে সেই রূপের বা সৌন্দর্য, সাহিত্যের সৌন্দর্য বাড়ানো, উজ্জ্বলতা বাড়ানোর ক্ষেত্রে আমরা যে কাজ করছি আর কি সবাই মিলে, যে সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে বাংলার উজ্জ্বলতা বৃদ্ধি করতে হবে একটা। আর হচ্ছে মননশীল হচ্ছে, হ্যাঁ, মননশীল হতে হবে আমাদের চিন্তা চেতনার মধ্যে, আমাদের সংবেদনশীল হতে হবে, মননশীল হতে হবে। কিন্তু আমাদের এখন সাহিত্য যেটা যেটা চলতেছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে অনেকটা
মেকি বা হচ্ছে অনেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের মতো, যেটা হচ্ছে সবাই লেখক এখানে। দেখা যায় ফেসবুকে আমরা যখন ঢুকি তখন দেখা যায় সবাই লেখক, সবাই লিখতেছে আর্টিফিশিয়াল ফুল। কিন্তু আমার মনে হয় এখানে এই ফুল থেকে আমরা ঘ্রাণ পাচ্ছি না। আমরা এখান থেকে যে কামিনীর গন্ধ পাবো বা হাসনা হেনার গন্ধ পাবো, এরকম কোনো ফিল আমাদের আসে না। হয়তো দেখি এক এক নজর দেখতে আমাদের মধ্যে থেকে, কিন্তু নতুন প্রজন্মের এই ফিলটা আসতে হবে। আমাদের রজনীগন্ধার ঘ্রাণ ওখান থেকে নিতে হবে, বিভিন্ন ঘ্রাণ, কামিনীর ঘ্রাণ নিতে হবে, হাসনা হেনার ঘ্রাণ নিতে হবে, দোলন চাপার ঘ্রাণ। ফিল এক একটা ক্ষেত্রে, এক একটা লেখার মধ্যে থেকে, এক একটা উপন্যাস, কবিতা, ছোট গল্প, আমরা যেখানে যাই না কেন, যেখানে ভ্রমণ করি না, ভ্রমণ করার মতো। এটা হচ্ছে সৈকতে ভ্রমণ করার মতো, বা হচ্ছে পালতোলা নৌকার মতো, বা থিয়েটারের মতো। এই যে এক এক জায়গায় এক এক আস্বাদন, সাহিত্যের যে আস্বাদন আর কি, সেটা আমরা এক একটা ফুলের মতো, এই এক একটা ফুলের মতো এক একটা থেকে নির্যাস নিতে পারি। যে ফুল শুকে, নাক দিয়ে শুকে যে একটা তৃপ্তি অনুভব হয়, সে তৃপ্তিটা অনুভব করতে পারি। এবং নতুন প্রজন্মকে, নতুন প্রজন্ম আমরা যেমন নতুন প্রজন্ম, কিন্তু হচ্ছে আমরা সেই আস্বাদনটা পাচ্ছি না। বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক অনেক লেখা আছে, অনেক লেখা। আবার আপনারা ওইবার আমি শুনলাম যে অনুবাদ করা, অনুবাদের মধ্যে, হ্যাঁ, অনুবাদ করতে আমার ভালো লাগে, বিদেশি সাহিত্যের যে অনুবাদ গুলো। আমিও চাই যে বা আমাদের আমাদের লেখার গুলো অনুবাদ হোক, বা আমরা আমাদের লেখার শক্তিটা বেশি আসুক। আর নতুন প্রজন্ম আমাদেরটা যাতে ফিল করতে পারে, সেই রকম লেখা আসুক। মানে হচ্ছে সেই রকম লেখা আসুক যে ওই মূল্যবোধটা আমাদের লেখার, মানে হচ্ছে গুরুত্বটা বাড়ানো, লেখার বিষয়বস্তু, বিষয়বস্তুর উপর গুরুত্ব দিতে হবে, সৌন্দর্য, উজ্জ্বলতা, লেখার উজ্জ্বলতাও আসতে হবে এখানে। তো সবকিছু নতুন প্রজন্ম যাতে আমাদের লেখা হোক, সেটা অনলাইনে বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবেই আসুক না কেন, সেই লেখাটা যেন তারা ভেতরে প্রবেশ করে, এবং হাতে নেওয়ার পরে লেখাটা বা হাতে নেওয়ার পরে যেন মনে হয় যে না, আরেকটু পড়ি, আরেকটু পড়ি। এক লাইন পড়েই যে বাদ দিলাম, ছুড়ে দিলাম, না ভালো লাগলো না, এরকম না। আমাদের লেখাগুলো হতে হবে সেই রকমই। এর এর সৌন্দর্যটা এরকম, সৌন্দর্য একটা জিনিস যেটা এক এক নজরে দেখলেও আর একবার তাকাতে ইচ্ছে করে। আমাদের লেখাটাকে ওইরকম সৌন্দর্য বোধ করতে হবে যে হ্যাঁ, না পড়বো না, না পড়বো, কিন্তু আরেকবার ইচ্ছা হয় যেন আমাদের ওই লেখাটার দিকে তাকানো। ঠিক নতুন প্রজন্মটা যেন আমাদের এই লেখার মননশীল গভীরতা, বাস্তবতা, সৌন্দর্য সবকিছু মিলে যেন আমরা একটা লেখা উপহার দিতে পারি। আমি আমি যেটুকু বলতে পারলাম, অবশ্য আমি আলোচনা এতটা বিষয়বস্তু এতটা গভীরে যাইনি, অনেক অল্প সময় নিয়ে আসছি। এখন এটা আর কি, আমাদের নতুন প্রজন্মের কাছে এটাই আশা, যেন আমরা যেন তাদেরকে এই দিতে পারি, এই সুন্দর তাকানোর, মানে সৌন্দর্য জিনিস, সুন্দর জিনিসের যে তাকানোর যে একটা ফিল, মানে আরেকবার যেন দেখি, এই ফিলটা তাদের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে লেখার মাধ্যমে। থ্যাংক ইউ জাকির ভাই, জান্নাত। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। কিন্তু তার আগে বলেন তো, আপনাদের এই মধ্যখানে ছোট্ট একটা কথা কইছেন যে ঘুম থেকে উঠছেন আপনি খুব ভোর এখন। আসলে আমার আপনাদের জন্য আমরা আমাদের এই আলোচনাটা যদি আমরা কন্টিনিউ করি, এবং আমরা তো আমাদের ইচ্ছা সবসময় এটা চালিয়ে যাওয়ার, প্রতি সপ্তাহে একবার, কোন সময়টা ভালো বাংলাদেশের জন্য? কখন সাধারণত আপনারা সবাই ঘুম থেকে উঠেন? 7টা 8টার দিকে? হ্যাঁ, 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 8টার দিকে হলে ভালো হয়। 8টার দিকে বাংলাদেশ সময় 8টার দিকে হলে ভালো হয় না? তখন হ্যাঁ, সবাই 8টার উঠে। দিকে দিলে ভালো হয়। এখন কারণ তো মনে বাংলাদেশের হচ্ছে রাত্রটা হচ্ছে এতটা আরামদায়ক হয় না, সুখকর হয় না। কারণ বাংলাদেশের হচ্ছে ইলেকট্রিসিটি বা বিভিন্ন সমস্যা থাকে। তো 8টার দিকে হলে হবে কি, মানুষ একটু, মানে আমি যেমন তড়ি ঘড়ি করে উঠলাম, যে আমার আল্লাহ, আমার তো মনে ছিল না, আমি উঠে এই যে আসলাম, আমি অংশগ্রহণ করতে পারলাম না, শুনতে পারলাম না। এরকম বাংলাদেশে একে, মানে বাংলাদেশের মানুষের হচ্ছে ব্যস্ততা বেশি, মানে মানসিকতাটাও ওরকম থাকে। মানসিকতাটাকে তৈরি করে নিতে হয়। কোনো কিছু অর্জন করতে, কোনো কিছু চাইতে হলে বা কোনো কিছু দেখতে হলে আমাদেরকে সময়টা ওভাবে নিতে হয়। বাংলাদেশের মানুষ মানে মানসিক দিক দিয়েও তারা হচ্ছে একটু অস্থির থাকে। তো এখন এই আলোচনা বা আড্ডার মধ্যে আসতে হলে তাদেরকে প্রস্তুতিটা নিয়ে আসতে হয়। আই অ্যাপ্রিসিয়েট আপনার বুঝছেন যে এটা আসলেই আপনাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি, যে আপনার এই বুধটা, বুঝছেন, এই বুধ যে আমাদেরকে তৈরি করতে হবে, ভালো কিছু পেতে হলে কিছু দিতে হবে।
এবং হয়তো আমরা যদি এই আড্ডাতে অংশ নিতে চাই, তাহলে আমাদের সদিচ্ছা থাকতে হবে, এবং সদিচ্ছা যদি থাকে আমাদের, তাহলে আমরা কোনো না কোনো ভাবে এটা আমরা ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের আলোচনা এখন দেখেন নাই, আপনাদের জন্য সুবিধা হলো, এটা টেকনোলজির মনে করেন আমরা এই বেনিফিশিয়ারি এখন, যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এটা, এবং এই ফেসবুক পেজে এটা লাইভ হচ্ছে এবং এটা থাকবে সব সময়, সেখানেও আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগবে যদি আপনারা আমাদের সাথে এই সরাসরি যখন অনুষ্ঠানটা চলে, আড্ডাটা চলে, তখন যদি আপনারা যোগ দেন, তাহলে আপনারাও সেই আলোচনায় অংশ নিতে পারলেন। আপনাদের কথাও আমরা শুনলাম, আমাদের লেখকদের সাথে আপনাদের পরিচয় হলো, পাঠকদের সাথে পরিচয় হলো। সুতরাং আমরা আশা করব শত ব্যস্ততার মধ্যে আমাদের আড্ডাতে আপনারা যোগ দিবেন, এবং আমরাও চেষ্টা করব যাহাতে আমাদের, কারণ আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে যখন সকাল হয়, তখন আমাদের এখানে রাত হয়, এবং আমরা যারা আলোচক নির্বাচিত করি, তাদেরকে তখন এখানে 7টা 8টার দিকে সবাই কি করেন, আপনার ঘুমে চলে যান। রাত্রে 10টার পরে সাধারণত কেউ কি করে না, আপনার জায়গা থাকেন না, তখন এদিকটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হয়, যার জন্য আমরা এই 7টা 8টাটাকেই বাইছা নেই। কিন্তু আপনাদের কথা মনে রেখে আমরা আশা করব এবং চেষ্টা করব যাহাতে আমাদের আলোচনার সময়টা পিছিয়ে দেওয়া যায়, কিন্তু এটা শুক্রবার থাকবে অথবা শনিবার থাকবে। সবাইকে ধন্যবাদ। আমরা কিছু সময়ের মধ্যেই আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব, এবং তার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই এবং বলতে চাই, এটা দ্ব্যর্থহীন ভাষায় আমি বলি, আমি যখন এই পত্রিকাটা কানাডাতে করেছি, অটোয়াতে করেছি, প্রকাশ করেছি কাগজের পত্রিকা হিসাবে, তখন আমার একটা স্লোগান ছিল যে আমরা নতুন লেখকদেরকে সুযোগ দিতে চাই, এটা নতুন লেখকদের পত্রিকা হবে। ঠিক একইভাবে এই আলোচনাটাও যারা একেবারে নতুন, কখনো ধরে মাইকের সামনে কথা বলেন নাই, 10 জনের সামনে কথা বলেন নাই, তাদের জন্য এখানে আপনারা দেখবেন, এটা যদি আরো 10 বছর চলে, এমন কাউকে আপনারা পাবেন না যারা বাংলাদেশ অথবা ইন্ডিয়ার তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি। কারণ আমরা মনে করি, আমরা যদি নতুনদেরকে সুযোগ না দেই, তাদের কথা না শুনি, তাহলে আমাদের উন্নতি কখনো হবে না, এবং আমরা নতুনের কথা শুনতেই আগ্রহী। ফরিদ ভাই, প্লিজ এই কথার উপরেই আপনি মননশীলতা, যে আপনার যে ব্যাখ্যা, খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এবং আমরা আশা করব প্রতিটি মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে মানব কল্যাণে কাজ করবে। ফরিদ ভাই, প্লিজ। ধন্যবাদ জান্নাত মনি। সিনথেটিক ফুল, সিনথেটিক হৃদয়, কবিতার, ভালোবাসার যে কবিতাগুলো লেখা হয়, পড়লে মনে হয় যে এটাও মানে জোর কইরা একটা ভালোবাসার কবিতা গঠন করা হয়েছে, হৃদয়ের টোন ওখানে খুঁজে পাওয়া যায় না। আর একটা সমস্যা হলো যে ওই যে সবাই আমরা লেখক হতে চাই, কিন্তু পাঠক কে? দায়িত্ব এখানে উভয় পক্ষের। একজন ভালো লেখকের, ভালো পাঠক যেমন ভালো পাঠক তৈরি করতে পারে, আবার পাঠকও ভালো লেখক তৈরি করতে পারে। এখানে প্রকাশকদেরও একটা বড় ভূমিকা আছে, যারা এই এই লেখকদের পৃষ্ঠপোষকতা করেন। আমি একটা এক্সাম্পল দিই, অনেকগুলো দিব, দিয়ে আমি বেশি দূর টানবো না কইবে। বাংলা একাডেমির থেকে পুরস্কার প্রাপ্ত ভদ্রলোকের নামটা বোধহয় সাম নাজমুল। এখানে এই যে টরন্টোতে একটা বই মেলা হয়, 3 বছর আগের ঘটনা, 3-4 বছর আগের ঘটনা। তো আমি ওনার অনুবাদ, একটা সাহিত্য বিশ্বের শ্রেষ্ঠ কবিদের কবিতার অনুবাদ উনি করছেন। তো আমি তার খুব বেশি লেখা পড়ি নাই, কিন্তু এই লোকটার ওই জেলখানার চিঠি পড়েই আমি যে তার ভক্ত হয়েছি, তুরস্কের কবি নাজিম হিকমতের জেলখানার চিঠি সুভাষ মুখোপাধ্যায় অনুবাদ করছেন, অসাধারণ। তবুও তুমি জেনে প্রিয়তমা বধূ আমার, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, তবে নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। তো এই নাজিম হিকমতের জেলখানার কবিতা উনি অনুবাদ করছেন।
মননশীলতা এবং মননশীলতার সাথে কিন্তু দায়িত্বশীলতাটাও আসে। দায়িত্বশীলতা না থাকলে আসলে আপনি মনোনিবেশ করতে পারবেন না, আপনি গভীরে যেতে পারবেন না, আপনি আপনার শ্রমও দিবেন না, আপনি সহজে সিদ্ধি লাভ করতে চাবেন। তা আমি ভদ্রলোক বাংলা একাডেমির পুরস্কার পাইছে, বইটা অনুবাদ করছে বিশ্বের শ্রেষ্ঠ কবিদের কবিতা কিছু, এবং ওখানে জেলখানার চিঠিটা আছে, বইটা নিলাম, কিনলাম। প্রথম কথা, অনুবাদ কিন্তু সহজ না। আমি আমার নিজের কবিতাও নিজে অনুবাদ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, when you translate, বিশেষ করে কবিতা অনুবাদ, গদ্য সাহিত্য এগুলো একটু সহজ, কিন্তু কবিতা ইজ, বিকজ কবিতা ইউ জিপ an ocean inside few lines. হ্যাঁ, সো এখন সেই কবিতাটার অনুবাদের মান সেটা না হয় বুঝলাম, সেটা তার ওনার ক্যাপাবিলিটির মধ্যে নেই, কিন্তু আমার কথা হলো আপনি যখন একটা কবিতা অনুবাদ করবেন, ইউ ক্যান নট শুড নট ডু দ্যাট ইন হাফ। এই লোকটা বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত, সাম নাজমুল বা ঝাঁকটা চুলের ভদ্রলোক। আমি এখন বাংলা একাডেমিতে সরাসরি যখন আমি, তখন না দেখছি কি দেখছি না, কারণ আমি তো দেশ ছেড়েছি অনেক আগে। সো এখানে এই যে দায়িত্বহীনতা এবং এবং আমাদের নিশ্চয়ই এই লোকটার কি আর কি কৃতিত্ব আছে যে বাংলা একাডেমি তাকে পুরস্কার দিল। প্রকাশকদের কথা বলি, আপনারা ভাই ব্যবসা করবেন, কিন্তু যেই পেশাটা, যে বিষয়টা নিয়ে ব্যবসা করেন সেটার প্রতি একটু শ্রদ্ধাশীল হন। শক্তি চট্টোপাধ্যায়, আমার বন্ধুকে দিয়ে আনাইছি, ভাইরে দেশে যাইতেছো, শক্তি চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতার বইটা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, অবনী বাড়ি যাচ্ছ, তো আছে সেটা। আর একটা কবিতা আমি ভুলে গেলাম, সে সূচিপত্রে আছে, পেজ নাম্বার দেয়া আছে, সেখানে গিয়ে কবিতায় পাই নাই। প্রকাশক বই ছাপায়া ব্যবসা করলেন এবং উনি বিক্রি করে টাকা নিয়ে নিলেন। ভাই মানে আমার রিকোয়েস্ট গুলি থাকবে, কইবে আপনার এখানে থাকবে তো। এবং আর একটা কথা বলি, এই যে তরুণ প্রজন্মের যারা কবি আছেন, be on yourself. If you have the respect as a writer, আমি জানি যে এরা কেউই এখন আপনার কবিতা নিতে চায় না, প্রকাশ করতে চায় না, কিন্তু আপনারা প্রকাশকের পিছনে ঘুরবেন কেন? টাকা দিচ্ছেন এবং প্রকাশক আপনার টাকা নিয়ে কবিতার বই ছাপাচ্ছে, কিন্তু সেখানে কেন ভুল থাকবে? প্রুফ রিডিং ইজ হিজ রেসপন্সিবিলিটি। যদি আপনার ভুল থাকে সেটা দেখার জন্য। হ্যাঁ, আমি ওই যে আমার কিছু কি বলা যায়, শুভাকাঙ্ক্ষী বলা যায় বা কাছের মানুষ আছে যারা আমাকে রেগুলার ফলো করে, আমাকে বলছে ভাইয়া আমাকে একটা ফ্লাপ লিখে দেন, দিছি। কিন্তু বইটা যখন আমাকে পাঠিয়েছে, ছোট্ট একটা ফ্লাপ, কত ছোট্ট দুইটা স্তাবকের লেখা, এবং আমার ইয়েতে ছিল না, ভুল ছিল না, কিন্তু সে সেখানেও প্রিন্টিং মিস্টেক করছে। তো প্রকাশকদের কাছে আমাকে অনেক প্রকাশক চায়, বলে যে এটা করবে, এগুলো নিয়ে আপনার সাথে কথা হয়, কিন্তু এই কারণেই আমি আই ডোন্ট মাইন্ড টু পে ইউ, বিকজ আমি নতুন রাইটার, ঠিক আছে, যদি আমার বই ছাপানোর ইচ্ছা থাকে, ইচ্ছা এখনো নেই, কিন্তু আপনারা ভাই টাকা নিচ্ছেন, ব্যবসা করছেন, কিন্তু যে বিষয়টা নিয়ে ব্যবসা করছেন সেটার প্রতি শ্রদ্ধাশীল হন, নট অনলি বি রেসপেক্টফুল অন দ্য মানি, প্লিজ। এবং নতুন লেখক, কবি, আপনারা মনোনিবেশ করে একটা লেখায়। হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাংলাদেশে একটা প্যারোডি গান বের হয়েছে, মানুষ কিন্তু সারা জীবনে একটা লেখা লিখেও বিখ্যাত হয়ে যায়, একটা লেখা লিখে বিখ্যাত হয়ে যায়। সত্যজিৎ রায় পথের পাঁচালী যে গ্রেট উপন্যাস, কিন্তু আরো বেশি পরিচিতি পেয়েছে সত্যজিৎ রায় যখন ওটা নিয়ে মুভি করেছে। ওকে, ইট ওয়াজ প্রথম মুভি, কবি আমি কিন্তু ট্রাক হারিয়ে ফেলছি আবার, লেট মি ফিনিশ। তো সত্যজিৎ রায়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার প্রথম মুভিটা আপনি এভাবে এত সাকসেসফুলি কিভাবে করলেন, আপনার তো কোনো এর আগে কোনো অভিজ্ঞতা নাই। সত্যজিৎ সাক্ষাৎকার বলছিলেন যে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি একটা মুভি 50 বার দেখেছি। সে মুভিটা কি? রাশান, 26 বছর বয়সে মাত্র উনি মারা গেছেন। আইজেনহাওয়ার পরিচালক, 26 বছর বয়সে মারা গেছেন। তার ব্যাটেলশিপ পটেঙ্কি, রুশ বিপ্লবের অর্থাৎ এই যে বলশেভিক বিপ্লবের পূর্বের পটভূমি নিয়ে করা নির্বাক ছবি। সত্যজিৎ বলছিলেন যে I saw watch that movie 50 times. That was enough for me to make a movie. So মনোনিবেশ করে নিজের লেখাটা পড়ে দেখেন নিজের লেখাই নিজেকে টানে কিনা। ভাই ফেসবুকে গেলেন আর পড়বেন কি, কারণ আপনি ফেসবুকে গিয়ে এখন 500 লাইক পেতে চান,
1000 লাইক, 1000, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি 1000 জনকে লাইক না দেন, কমেন্ট না করেন, আপনি 500 পাবেন না। তো তাহলে হয় কি, আপনি এখানে কি বলা যায়, আপনি এখানে চাটুকারিতা করছেন, আপনি 500টা কবিতা পড়েন নাই, কিন্তু একটা লাইক দিয়ে একটা গদবাদা দারুণ, চমৎকার, অপূর্ব। ভাই, এই শব্দগুলিরও কিন্তু একটা ভারিক্কিতা আছে, অপূর্ব, মানে এটা পূর্বে কখনো হয়নি। আপনি একটা গদবাঁধা কবিতাকে আপনি এটা লিখে দিলেন, হ্যাঁ, অসাধারণ, সাধারণের অতীত, এটা হয়নি, কিন্তু একটা গদবাঁধা কবিতাকে লিখে দিলেন আপনি একটা লাইক পাওয়ার জন্য। এগুলো অসততা, আমি বলবো। ডোন্ট টেক মি আদারওয়াইজ প্লিজ, and if you take it, I don't mind. আমি বিখ্যাত হতে আসিনি। আমি করবে বারবার বলি যে ভালো লাগে আসছি, কিছুটা সময় ক্ষেপণ, আর একটা দায়বদ্ধতা আছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, কবিতা ভালো লাগতো। ইভেন যখন রুদ্রদাদের সাথে আড্ডায় বসতাম, খুব বেশি দিন যে বসছি তা না, হ্যাঁ, তো ওনারা পড়তেন, আমি মাঝে মাঝে আওড়াইতাম, তখন বলতো তুমি লেখো না কেন? আমি বললাম, "লিখি লেখো না।" ফরিদ ভাই, আমাদের সময় আর যাচ্ছে তো, 2 মিনিট আছে। শেষ করতে হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের মননশীলতা কোথায় দাঁড়িয়েছে এটা দিয়ে আমি বলবো। কিছুদিন আগে ঘটনাটা বলবে, এটা আমি বললাম যে ছেলে ধরা তুবার মা 4 বছরের, হ্যাঁ, গেছেন স্কুলে তার বাচ্চাকে ভর্তি করার খোঁজ খবর নিতে। কোনো একটা ছেলে বলে উঠলো যে ছেলে ধরা ধরে মারধর শুরু করলো। চারপাশে আরো লোকজন, আরো কিছু তরুণ তাকে ওই মারধরে উদ্গ্রীব হয়ে গেল। কেউ জিজ্ঞেস করলো না আমাদের মননশীলতা কোথায়, এবং উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিং। মননশীলতা সেটাকে বলে না। এটার কোনো প্রুফ আছে যে সে ছেলে ধরা? তোমরা মেরে ফেললো মানুষটাকে, একটা 4 বছরের সন্তান, সে পৃথিবীতে তার মা হারালো। তো দিজ আর, এগুলো সমাজে এই যে বিষয়গুলো, সাহিত্য যারা নিয়ে চর্চা করেন, যারা কলম, এই বিষয়গুলো নিয়ে আসেন, সাহসের সাথে নিয়ে আসেন, হ্যাঁ, মননশীলতার অধ্যয়ন করেন, মেডিটেট করেন, মনোনিবেশ করেন, তারপরে লেখেন, এবং মননশীলতা বৃদ্ধি হবেই, সাহিত্যের দ্বারাই হবে। আরো অনেক কিছুই আছে যেগুলি মননশীলতা বৃদ্ধি করতে পারে। এটা আমার রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই, দর্শক শ্রোতা যে যেখানে ছিলেন, যারা শুনবেন, যারা শুনছেন, এবং যারা অংশগ্রহণ করলেন, সবাইকে আমার ভালোবাসা। ভালো থাকুন, শুভকামনা সবসময়। থ্যাংক ইউ ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই সুন্দর আলোচনার জন্য। এবং আমাদের সবসময় আমি বলি, এখনো বলি, আগামীতেও বলবো যে আমাদের এই আড্ডা, ফরিদ ভাই যেটা বলেছেন যে উনি বিষয় থেকে একটা থেকে আরেকটা জাম্পিং, যে এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাচ্ছেন, তো এটাই স্বাভাবিক, এটাই আড্ডা মনে করবেন। এটা আমাদের ড্রয়িং রুমে অথবা বাজারের কোনো চা স্টলে আমাদের এই আড্ডাটা হচ্ছে। এবং যেহেতু এখন এই আহ, বর্তমান বর্তমান যুগের যে মাধ্যম, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একত্রিত হচ্ছি এবং সেই সুযোগটা নিচ্ছি, এবং এখানে আমরা শুরু করব একটা দিয়ে, শেষ করব আরেকটা দিয়ে। এবং আগামীতে আপনাদের সবাইকে আমরা এই আলোচনায় চাই, আশ্রমের পাঠক, লেখক সবাইকে আমরা চাই আপনারা আসেন এবং নিজের মতো করে যার যা ইচ্ছা আছে তা নিয়ে আলোচনা করেন। এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের বিষয়টা উল্লেখ করে আমাদেরকে একটা ইমেল করে দেবেন, ashrambanglamagasine@gmail.com। এনে যদি পাঠিয়ে দেন, তাহলে আমরা বিষয়টা নির্বাচিত করে আপনাকে জানিয়ে দিলাম এবং আপনিই আলোচনা করলেন, আমরা শুনলাম। শুধু দর্শক মণ্ডলী, আশ্রম পড়ুন, আশ্রমে লিখুন। প্রবীরদা, জান্নাতমণি, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আগামী সপ্তাহে আবার দেখা হবে আশা করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফরিদ ভাই, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।